শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। শুনতে কি পাচ্ছেন? এই যে রাত গভীর হচ্ছে, বাতাসের গায়ে লুকিয়ে কেউ যেন ডাকছে। না না, ভয় পাবেন না। নমস্কার, বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। তিনি ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ইতিহাস ভিত্তিক উপন্যাস, রহস্য গল্প, নাটক ও রম্য রচনায় তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। তাঁর লেখায় কৌতুক, যুক্তিবাদ ও বাঙালিয়ানার মিশ্রণে এক অনন্য শৈলী গড়ে উঠেছে। তাঁরই সৃষ্টি অমর চরিত্র বড়দা। হ্যাঁ, সেই বড়দা যিনি চা খেতে খেতে একটা ফাঁকা ঘর ভরে দিতে পারে স্মৃতি আর শ্বাসরুদ্ধকর কাহিনীতে। আপনিও যদি তেমন গল্পপ্রেমী, রহস্য রসিক এবং একটু হাসি ও শিহরণ চান, তাহলে কান পাতুন বড়দার গল্পে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত প্রেতপুরী। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চেপে এসেছিল। আমরা কজনে ক্লাবের একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলছিল। এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে উপস্থিত হল। বড়দা ছাতাখানি মুড়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এ ভরা বাদর মাহ, শাওন শূন্য মন্দির মোর। গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন। অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকিয়ে বসেছিল। বলল, তাই আমাদের জ্বালাতে এসছো? বড়দা ওদিকে কর্ণপাত না করে বলল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো, তাই। মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভিতর থেকে একটা সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট জ্বালিয়ে বলল, জানিস, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে। এই সেরেছে রে, একটু নিশ্চিন্ত হয়ে যে ক্লাবে বসবো তার জো নেই। আমি বাড়ি চললুম। অমূল্য উঠে দাঁড়িয়ে বলল, ঋষি, তোমার ছাতাটা যদি দাও। আমাকেও তো বাড়ি যেতে হবে। বৃষ্টি আজ রাতে থামবে বলে তো মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু ছাতার স্বত্বাধিকারী কারো মুখে করুণার কণা মাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে বলল, অমূল্য, কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিং করিসতি। বড়দার গল্পটা শুনেই যাও। অমূল্য কোনো জবাব দিল না। বড়দা আরম্ভ করল, বছর কয়েক আগেকার কথা। সেবারও এমনই নিদারুণ বর্ষা। ভাসছে বিল খাল, ভাসছে বিল কুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁই ফুল। আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গাঁয়ে। আমাদের কারোরই মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না, অগত্যা সেইখানেই যেতে হলো। একে পল্লী গ্রাম,
তাই বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পায়ে হেঁটে কোণের বাড়ির দিকে যাত্রা করলুম, কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম অন্তর্হিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে আমাদের নিজের বগলে নিয়ে নিলাম। তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলাম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেসমশাই গোঁপ থেকে কাদা নিংড়োতে নিংড়োতে কাকে যেন খিঁচোচ্ছিলেন। গলার আওয়াজে তাকে ধরে ফেললুম। এই এক ক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম। খাওয়ার পর কিন্তু বড় কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেয়া হলো তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরুভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল, কিন্তু তার ঘটে উঠল না। শুধু রোগা পাতলা ন্যায়রত্ন মশাই কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন। আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো। একদিকে জোনা কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম, দিনের বেলা তো যা হোক হলো, রাত্রেও কি ওই ব্যবস্থা নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমাবার কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন, কিন্তু সেজন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো মানে হয় না। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা রাত্রে শোবার ব্যবস্থা কিরকম? তিনি বললেন, পাড়া গায়ে তো বাড়ি ভাড়া বিশেষ পাওয়া যায় না, বুঝলেন। অতি কষ্টে আপনাদের জন্য বাড়িটা সংগ্রহ করা হয়েছে। এর আরেকটি ঘরে অবশ্য জিনিসপত্র কিছু আছে, তবে চিন্তা নেই, রাত্রে খালি করে দেয়া হবে এখন। শুনে কিন্তু বড় ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটা অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে তো মনে হলো না। দরজা জানালাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালের স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলুম, ও বাড়িটি কার? ভদ্রলোকটি হেসে বললেন, আপাতত ভূতের। একটু অবাক হয়ে তাকে প্রশ্ন করতে তিনি বললেন, কিছুকাল পূর্বে ওই বাড়িটা না একটা ভদ্রলোকের ছিল। অবশ্য তার নিজের তৈরি নয়, বুঝলেন, ওই যাকে বলে পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ওই ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর ওই এক মেয়ে ছিল। তবে হ্যাঁ, বাবুটির বড় বদ অভ্যেস ছিল। বাবুটি মদ খেতেন আর মাতাল হয়ে স্ত্রীকে প্রায়ই মারতেন। কিন্তু মেয়েটি না তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাতই তোলেননি। তার স্ত্রী সতী সাধ্বী ছিলেন। বছর 3 আগে একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে কি দারুণ আঘাত লাগলো। হ্যাঁ, তবে সেই আঘাত সত্যি কি ভণ্ডামি তা আমি বলতে পারবো নি বাবু, কিন্তু তার মাদলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি ওই জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটা চড় মেরে বাড়ি ফিরে এলেন। ব্যাস, পরদিন সকাল থেকে আর তাকে খুঁজে পাওয়া গেল না। জানেন, তার বদলে
আর 6 বছরের ওই ফুটফুটে মেয়েটার মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করেছে, কিন্তু আজ পর্যন্ত ওর কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় উনি নাকি এই কাছে পিঠে কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকারে রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব, নিতান্তই বাজে কথা, বুঝলেন। বাড়িখানা সেই অবধি খালি পড়েই আছে, কেউ অত ব্যবহার করে না। জানেন, গ্রামের 2-1জন সাহসী লোক একবার রাত্রে না ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাস সেই রাত্রেই ভয় পেয়ে ওরা পালিয়ে আসে। ওরা বলে বাড়িতে না ভূত আছে। গল্পটার শেষ শুনে বললুম, আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই। না না মশাই, আমাদের অত সাহস হয় না। আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফিরে বললুম, ওয়ে, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপার কি জানতে চাইল, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। যাই হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলাম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকলো। তাড়াতাড়ি পাশের একটা জানালা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মানভাবে ঘরে ঢুকলো। দেখলাম মেঝের ওপর প্রায় 1 ইঞ্চি পুরু ধুলো পড়েছে, কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটা শোয়ার ঘর। আসবাবের মধ্যে একটা পুরনো কীটদষ্ট খাট, আর তার মাথার কাছে একটি কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটা নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানালাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাসপাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে কোন। কাজ কি বাবা? ভদ্রলোকটি সঙ্গেই ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা তাসপাশাই খেলো, আমার কিন্তু বাবা না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললুম, আচ্ছা, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবে না, ঘরটা ঝাঁট দিয়ে একটু বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং তার সঙ্গীরা একটু আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাত্রে শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলুম। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো সমানভাবে চলছে। বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকের জানালাটা আগে থেকেই বন্ধ ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ মনে হতে লাগলো। হাওয়া বাতাস একটু কম বলে গরমও বোধ হলো। জানালাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলাম। জানালা খুলে ফিরে আসতে গিয়ে পাশের দেয়াল আলমারিটার উপরে একটু কৌতূহল হলো। সেটাকেও খুলতে গেলুম, দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে সব খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল ওই গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামীর সুরা শক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীরটা বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো।
দু একবার গায়ে কাঁটাও দিল। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুড়ে বাড়িতে একলা শুয়েও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। রাত্রি বোধ করি তখন 2 কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধরপড় করে বিছানার উপর উঠে বসলাম। দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নিশাচর পেট জনির এই নিশীথ উল্লাস ঝনঝন শব্দে সমানভাবে সমান ব্যবধানে চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলুম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো, বাইরে অজস্র বৃষ্টিপাত আর ভিতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না। মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল। অন্ধকারের চেয়ে বেশি ভালো ছিল। মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনাও করতে পারলুম না। আমি ছুটে জানালার কাছে গিয়ে সজোরে গড়ার চেপে ধরলুম। ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল। জানালা থেকে হাত পুষে দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা বিষণাকৃতি লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। আবার বিদ্যুৎ। দেখলাম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই। লোকটা সমানভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে। আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলুম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলাম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল, থামতেই বুকের ভিতরটা ধরাস করে উঠল। আবার থামে কেন? শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিলাম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলাম ঠিক জানালার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার ধরে টান দিল। জানলার ঘুণ ধরা পচা কাঠ হঠাৎই ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্লেদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সাপ ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দেয়া হয়ে উঠল না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল।
সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালাম, না না না, আমি পুলিশ নই, আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া চড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খাইনি, বুক কেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1 গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। মনে হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল। আমি বললাম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতুম। একদিন ঝগড়া করে চলে এলো, তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বললে, বাবা, খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলুম, আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চড়েছিল, মারলুম মেয়েটার রগে 100। মেয়েটা সেখানে পড়েই মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার মল কবাচা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেড়ে পেড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল। মিনিট 2 ঘর একেবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ঝন ঝন ঝন। বড়দা নীরব রইল। অমূল্য ঠাট্টা করে বলল, ব্যাস, এই গল্প, খালি জন জন জন। না, আর একটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ চমক ভেঙে গেল। দেখলাম ঘর একেবারে অন্ধকার। আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, কিন্তু খোলা জানালা দিয়ে ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে। এতক্ষণ শুনলেন আমাদের আজকের গল্প। গল্পে ভূত ছিল কিনা সেটা বড়দা বরাবরই আমাদের উপর ছেড়ে দেন, কিন্তু একটা কথা ঠিক, বড়দা যেখানে আছেন রহস্য কখনোই দূরে থাকে না। চায়ের কাপটা খালি হতে না হতেই উনি যেন উল্টে দেন সময়, বাস্তব আর কল্পনার পর্দা। আপনাদের যদি বড়দার আরও গল্প শোনার ইচ্ছে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার চোখে প্রেতপুরীর ওই বাড়িটা কি সত্যিই প্রেতপুরী ছিল। আর মনে রাখবেন, সব আলোতেই সব কিছু দেখা যায় না, আর সব ভূতেরাই গাছের ডালে বসে থাকে না। কখনো কখনো ভূত একেবারে আমাদের মাঝেই থাকে। ধন্যবাদ।